নমস্কার দর্শক বন্ধু, হেলথ ইম্প্যাক্ট ইউথের এই বিশেষ পর্বে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা আলোচনা করব গর্ভাবস্থার শেষ পর্ব, অর্থাৎ থার্ড ট্রাইমেস্টার। 28 থেকে 40 সপ্তাহের এই সময়সীমায় একজন গর্ভবতী মা কি ধরনের নিয়ম মেনে চলবেন, কি ধরনের খাওয়া দাওয়া করবেন। আসলে এগুলো নিয়ে আলোচনা করা হয় তার কারণ বা উদ্দেশ্য একটাই, কারণ এই সময়টায় হয়তো ফার্স্ট বা সেকেন্ড ট্রাইমেস্টারটা, এই দুটি ধাপ অনেকে নির্বিঘ্নে পেরিয়ে এলেও অনেক গর্ভবতী মা কিন্তু এই শেষ পর্বে বা পর্যায়ে এসে বেশ কিছু ঝুঁকি বা সমস্যার সম্মুখীন হন। যাতে নির্বিঘ্নে নিরাপদভাবে তিনি শিশুর জন্ম দিতে পারেন, সেজন্য আমরা সচেতন করব তাকে। প্রত্যেকটি গর্ভবতী মা এই শেষ ট্রাইমেস্টার অর্থাৎ থার্ড ট্রাইমেস্টারের এই সময়সীমায় যদি নিজেকে সুস্থ রাখতে পারেন, চিকিৎসকের পরামর্শ মেনে চলতে পারেন, তাহলে কিন্তু সেক্ষেত্রে ঝুঁকিহীনভাবে নির্বিঘ্নে সুস্থ শিশুর জন্ম দিতে পারেন। আসুন আজকে আমরা এই বিষয়ে আলোচনা করি। আপনাদের যা যা প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর আশা করি এই আলোচনা থেকে আপনারা পাবেন। কাজেই ভিডিওটি শেষ পর্যন্ত থাকবেন। কলকাতা শহরের বিশিষ্ট গাইনোকোলজিস্ট ডক্টর অরুণিমা হালদার আমাদের সঙ্গে রয়েছেন। আমি ম্যাডামের কাছে যাব আপনাদের প্রশ্ন নিয়ে, তবে তার আগে বলি, চ্যানেলটিতে যদি নতুন এসে থাকেন তবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে অবশ্যই নিচের কমেন্ট বক্সে লিখবেন এবং শেয়ার করবেন। দর্শক বন্ধু, আমরা আলোচনা শুরু করব। ম্যাডাম, হেলথ ইম্প্যাক্ট ইউথে আপনাকে স্বাগত জানাই। নমস্কার, আমি ডক্টর অরুণিমা হালদার। আমি লাস্ট 15 বছর ধরে গাইনি প্র্যাকটিস করছি। আমি মূলত সল্টলেক, নিউ টাউন, রাজারহাট এই চত্বরেতেই প্র্যাকটিস করি। আমাদের গোটা প্রেগন্যান্সি পিরিয়ডটা 40 উইকস, হ্যাঁ, মানে যেটা 9 মাস হিসেব হতো, এটা 9 মাস প্লাস আরো 1 সপ্তাহ, টোটাল 40 সপ্তাহ আমাদের প্রেগন্যান্সি ডিউরেশনটাকে আমরা কিছু স্পেসিফিক রিজন বা ধরো সিমটমস অনুযায়ী বা বাচ্চার ডেভেলপমেন্ট অনুযায়ী 3টি ভাগে ভাগ করি। হ্যাঁ, তাকে আমরা ট্রাইমেস্টার বলি। যেমন ট্রাইসাইকেলে 3টে চাকা, তাই প্রেগন্যান্সিরও ওরকম ট্রাইমেস্টার মানে 3 ভাগে ভাগ করা। প্রথম 12 সপ্তাহ ফার্স্ট ট্রাইমেস্টার, শেষ 12 সপ্তাহ থার্ড ট্রাইমেস্টার, আর মাঝে যেটা পড়ে রইলো সেটা সেকেন্ড ট্রাইমেস্টার। কামিং টু থার্ড ট্রাইমেস্টার, এখানে কিছু স্পেসিফিক জিনিস হয় প্রেগন্যান্সি, কিছু নতুন এক্সপিরিয়েন্স, সিমটম, সাইন্স আমরা পাই যেগুলো প্রথম দুটো ট্রাইমেস্টারে থাকে না। প্রথম জিনিস হচ্ছে এই সময় বেবির ওয়েটটা খুব র্যাপিডলি বাড়ে। যদি হেলদি মা এবং হেলদি বাচ্চা হয় তাহলে মেজর ওয়েট গেইন যেটা বাচ্চার হয় সেটাই থার্ড ট্রাইমেস্টারেই হয়। কাজেই মায়ের সিমটমস গুলো বা অসুবিধে যেগুলো হয় সেগুলো খুব র্যাপিডলি হতে আরম্ভ করে। তাই জন্য যদি আগে থেকে আমাদের একটু প্রিপারেশন না থাকে, মায়েরা অনেক সময় খুব টেনশনে পড়ে যান, সামান্য চেঞ্জেস গুলো নিয়েও খুব বেশি প্যানিক করতে থাকেন। তো সেই জন্যই আমাদের একটু প্রিলিমিনারি আইডিয়া থাকা দরকার যে কোনগুলোকে আমরা নর্মাল সাইন হিসেবে ধরবো আর কোনগুলো অ্যাকচুয়ালি আমাদের মাথা ঘামানো দরকার। আচ্ছা, প্রথমে প্রেগন্যান্সিতে কি কি করণীয়, তার মধ্যে প্রথম আসে যে লাইফস্টাইলটা আমরা কিভাবে করব। ন্যাচারালি যে একজন নন প্রেগনেন্ট ভদ্রমহিলা বা ফার্স্ট ট্রাইমেস্টার সেকেন্ড ট্রাইমেস্টারে আমরা যা করেছি, থার্ড ট্রাইমেস্টারে তার অনেকটাই কিন্তু রেস্ট্রিক্টেড হয়ে যায়। প্রথম হচ্ছে আমাদের ম্যাক্সিমাম, আমরা যারা এখন প্রেগনেন্ট উইমেন আছেন তারা ম্যাক্সিমাম ওয়ার্কিং, কাজে আমাদের সেটা মাথায় রাখতে হয়। সেখানে একটা হচ্ছে ওয়ার্কিং আওয়ার্স। যদি ডে টাইম ধরুন অফিস জব হয় তাহলে অসুবিধে নেই, মোটামুটি 10টা, 5টা, 6টা, 7টা দিনের বেলা করলে খুব একটা সমস্যা হয় না। কিন্তু যখন নাইট শিফটের প্রশ্ন আসে তখন কিন্তু একটু কশাস হওয়া দরকার। এটা কখনোই আমরা বলবো না যে না চাকরি বাকরি ছেড়ে আপনি বাড়িতে বসে যান, কিন্তু একটু নিজের শরীর বুঝে, আপনার শরীর যদি দেয় তাহলে আপনি করবেন। যদি মনে হয় যে না আমি অতটা পারছি না বা আমার আরো এক্সট্রা অসুবিধে হচ্ছে কিছু, তাহলে আমরা বলবো ইটস অলওয়েজ প্রুডেন্ট টু টেক সাম রেস্ট। কারণ প্রেগন্যান্সি আপনি বারবার করবেন না, চাকরি আপনার সারা জীবন থাকবে। এটা প্রথম। সেকেন্ড, কামিং টু দ্য নর্মাল থিংস, যে আর কি কি করবো অ্যাজ ইউজুয়াল, মানে গোটা প্রেগন্যান্সিতে যা আমাদের নিয়ম, মোটামুটি 8 থেকে 10 ঘন্টা রেস্ট, রাত্রেবেলা ঘুম 7-8 ঘন্টা, এবং দুপুরবেলা ভাত খেয়ে যদি শোয়া সম্ভব হয় অন্তত 2 ঘন্টা রেস্ট। ঘুমোতেই হবে এরকম কথা নেই, বাট শুয়ে থাকা বেটার, তাতে আমাদের ডাইজেশন ভালো হয়, বাচ্চার ওজন বাড়ে, মায়েরও ওজন বাড়ে। এটা প্রথম। সেকেন্ড হচ্ছে কি খাবো কি খাবো না। প্রেগন্যান্সিতে কিছু খাওয়ার বারণ নেই। কিছু আমাদের রিলিজিয়াস বা সোশ্যাল রিচুয়াল থাকে যে এটা খাওয়া উচিত না, ওটা অ্যাভয়েড করা উচিত, সেগুলোর খুব বেশি সায়েন্টিফিক রিজন বা কিন্তু নেই। এবার যদি কারোর মনে হয় যে না আমি ওগুলো ফলো করব, তাহলে সেটা তার ব্যাপার। যদি নাও করেন মারাত্মক কিছু ক্ষতি কিন্তু নেই। এবার কি খাবেন, খাওয়ার টাইমিং ডিউরেশনটা খুব ইম্পর্টেন্ট। আমরা ব্রেকফাস্ট, লাঞ্চ,
স্ন্যাক্স ডিনার যেরকম খাই সেরকম তো খাবোই, আর মাঝে আমরা বলি ছোট ছোট স্ন্যাক্স দিতে, যাতে মিনিমাম 3-4 ঘন্টার বেশি যেন খালি পেটে মা না থাকেন। মানে স্পেশালি এটা ওয়ার্কিং মায়েদের জন্য প্রযোজ্য, যিনি সকালবেলা হয়তো একটা ব্রেকফাস্ট করে বেরোচ্ছেন আর দুপুরে গিয়ে লাঞ্চ টাইম হচ্ছে অফিসে 2-3টের সময়, তো সেখানে একটা 5-6 ঘন্টার গ্যাপ হয়ে যায়। সেটা কিন্তু প্রেগন্যান্সির জন্য একদমই কাম্য নয়। আপনি এমন কিছু রেডি টু ইট বা ফিঙ্গার ফুডস হাতে রাখবেন যেখানে মোটামুটি 3-4 ঘন্টা অন্তর আপনি কিছু একটা খাবার সাপ্লাই পান। এটা প্রথম। সেকেন্ড হচ্ছে বাইরের খাবার। বাইরের খাবার মোটামুটি খাওয়া যায়, একদম মানে সাধু সন্ন্যাসী তো হয়ে যাবেন না প্রেগনেন্ট হয়েছেন বলে, কিন্তু হ্যাঁ আজিনামোটো আছে বা হাই ক্যাফিন কন্টেন্ট আছে, এই ধরনের ফুডগুলো অ্যাভয়েড করলে বেটার। জল কতটা খাবেন? জল মোটামুটি আমাদের যেহেতু গ্রীষ্মপ্রধান দেশ, 3 থেকে 4 লিটার খেলে বেটার। শুধু জল না, এনি কাইন্ড অফ ফ্লুইড, টোটাল ইনটেক অফ ফ্লুইড যেন দিনে মোটামুটি 3-3.5 লিটারের মতন হয়। শীতকালে একটু 19-20 হতে পারে, বাট গরমকালে এটাই কাম। নেক্সট হচ্ছে কি কি খাবেন। নর্মাল বাঙালি আমাদের যে ডায়েট, সেটার মতো ব্যালেন্স ডায়েট কিন্তু আর কিছু হয় না। তাতে আমাদের কার্বোহাইড্রেট থাকে, আমাদের ভেজিটেবলস থাকে, প্রোটিন থাকে, ফ্যাট থাকে, ভিটামিনস থাকে, সব মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে থাকে। এবার কারোর যদি কিছু স্পেসিফিক প্রেফারেন্স থাকে সেই অনুযায়ী খেতে পারেন। তাছাড়া নর্মাল যা আমরা বাড়িতে ভাত ডাল তরকারি মাছ মাংস ডিম খাই সব খেতে পারেন। আর যেটা খাবেন অতি অবশ্যই এটা ক্যালসিয়াম ইনটেক যেন থাকে, যেটা দুধ বা দইয়ের ফর্মে ঢুকবে, এবং একটা কোনো ফল ডেইলি। ফল নিয়ে অনেক রকমের প্রচলিত ধারণা আমাদের আছে, বাট তার কোনো সায়েন্টিফিক বেসিস নেই। আপনার যে ফল পছন্দ, যে ফল আপনাকে স্যুট করে সেটা আপনি খেতে পারেন। ওই আপেল বেদানা খেলে রক্ত বাড়বে বা কমবে এরম কিন্তু কোনো ব্যাপার নেই। সব ফল মোরলেস সেম এফেক্টিভ প্রেগনেন্সি। ল্যাকটোজ ইনটলারেন্সটা কিন্তু খুব একটা ব্রড টার্ম। হ্যাঁ, ইউজুয়ালি হঠাৎ করে প্রেগনেন্ট হলে কারোর ল্যাকটোজ ইনটলারেন্স হয় না। যেটা হয়, দুধ খেলে অ্যাসিডিটি হওয়ার টেন্ডেন্সিটা বেশি থাকে আমাদের। যেহেতু প্রেগনেন্সিতে আমাদের অনেক রকম ফিজিওলজিক্যাল চেঞ্জ হয়, তো সেখানে অ্যাসিডিটি এমনিই বেশি হয়, তো দুধ খেলে আর একটু বেশি হওয়ার চান্স থাকে। সেখানে দুটো কথা, এক হচ্ছে দুধটা শুধু খাওয়ার চেষ্টা করবেন, ওই মাদার সলিডস টাইপের কিছু গুলে খাবেন না। আমি স্পেসিফিক নাম করেই বলছি, কারণ এইগুলো খেয়েই একবার ওই বমি অ্যাসিডিটি আরম্ভ হলে গোটা প্রেগনেন্সি আমাদেরকে ভোগাতে হয়। হ্যাঁ, এটা প্রথম কথা। আর যদি নেহাতি দুধ আপনি খেতে পারলেনই না, তাহলে বেস্ট আপনি দুধের কোনো অন্য ফর্মে খান, দই খান, পনির খান, ছানা খান, রসগোল্লা খান, আইসক্রিম খান। মানে দুধ ইন এনি ফর্ম। এমনিতে আপনাকে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট তো আপনি নিচ্ছেনই, তার সাথে দুধটা নিলে ন্যাচারাল আপনার ডায়েটে সেটা এসে গেল। এর বেশি খুব একটা কিছু। আচ্ছা, যারা কাজে বেরোচ্ছেন, এখন একটা মানে ট্রেন্ড হয়েছে ওয়ার্ক ফ্রম হোমে। এটার ভালো মন্দ দুই আছে। ভালো হচ্ছে এই যে আপনার জার্নিটা হচ্ছে না, আপনার রেস্টটা মোটামুটি আপনি কাজের ফাঁকে ফাঁকে নিতে পারেন। এটা যেরকম ভালো। মন্দ হচ্ছে যে আপনি অফিসে গেলে যে একটা মিনিমাম মোবিলিটি হয়, আমাদের একটু হাঁটা চলা হয়, একটু মানে একই জায়গায় বসে একভাবে আমরা কেউ কাজ করি না। কিন্তু ওয়ার্ক ফ্রম হোমে আপনি ওই যে খাটে বা চেয়ারে একবার ল্যাপটপ নিয়ে বসছেন, একদম উঠছেন 4-5 ঘন্টা বাদে। এতে দুটো জিনিস হচ্ছে, এক হচ্ছে প্রচন্ড কোমরে ব্যথা, যেটা কিনা প্রেগনেন্সিতে এমনিই খানিকটা কোমরে ব্যথা হয় আমাদের, যেহেতু সেন্টার অফ গ্র্যাভিটিটা বডির উল্টোপাল্টা হয়ে যায়। আর সেখানে এটা তার উপর মানে গোদের ওপর বিস্ফোরা আর কি। এই কোমরে ব্যথার কিন্তু খুব একটা কিছু সলিউশন পাওয়া যায় না। এটা এক নম্বর। আর সেকেন্ড যেটা হয়, আপনার ওয়ার্ক ফ্রম হোম মানে আপনি বাড়ি থেকে ঘরে পুরো কনফাইন্ড, আপনার সূর্যের সাথে কোনো সম্পর্ক নেই, কাজে ভিটামিন ডি প্রায় জিরো। এই জিনিসটা একটু খেয়াল রাখতে পারলে ভালো হয়। একটু কিন্তু বেরোনো বা অ্যাক্টিভ থাকা দরকার। মানে স্পেসিফিক্যালি এই কম্পিউটারের সামনে ঘন্টার পর ঘন্টা বসে থাকা, মানে প্রেগনেন্সি নির্বিশেষে কোমর ব্যথা এবং চোখের 12টা বাজা দুটোই কামস হ্যান্ড ইন হ্যান্ড। ডায়াবেটিস ইন প্রেগনেন্সি বেসিক্যালি দুভাবে আমরা ধরা পড়ে। এক হচ্ছে যিনি আগে থেকে ডায়াবেটিক ছিলেন, আর দ্বিতীয় গ্রুপ হচ্ছে যারা প্রেগনেন্সিতে স্পেসিফিক্যালি ডায়াবেটিক হলেন, যেটাকে আমরা জেস্টেশনাল ডায়াবেটিস মেলাইটাস বলি, যেটার রিস্ক কম। আর যারা আগে থেকে ডায়াবেটিক আছেন তাদের অবভিয়াসলি রিস্কটা একটু বেশি। এই কারণে, কারণ বাচ্চা প্রথম থেকেই একটা কম্প্রোমাইজ সিচুয়েশনে বড় হচ্ছে পেটের মধ্যেই। যখন মায়ের থেকে সে যা যা নিউট্রিশন পাচ্ছে, সে কিন্তু ডায়াবেটিসের সাইড এফেক্ট গুলো তখন থেকে পাচ্ছে। কাজেই সেখানে মায়েরা তো যারা ডায়াবেটিক তারা অলরেডি জানেন তার কি খাওয়া উচিত, কি করা উচিত, মোটামুটি জানেন। আর আমি যে একটু আগে ডায়েটের কথাটা বলছিলাম, ডায়াবেটিকদের অবভিয়াসলি আমরা এতটা কার্বোহাইড্রেট দেবো না, যেরকম আমরা এমনি প্রেগনেন্ট মাকে বলি যে আপনি যত খুশি খাও আর যত খুশি ওজন বাড়ো। তো অবভিয়াসলি ডায়াবেটিকের ক্ষেত্রে সেটা আলাদা, তার খাওয়ার রেস্ট্রিকশন অনেক বেশি, এবং সেটা ইকুয়ালি সেই কার্বোহাইড্রেটটাকে আইদার প্রোটিন বা ফ্যাট দিয়ে খানিকটা সাপ্লিমেন্ট করতে হয়, কারণ খেতে তো আলটিমেটলি হবেই। আর তাদেরকে আমরা বলি লেসার গ্লাইসেমিক ইন্ডেক্স, মানে যেগুলো তোমার
একটু মানে হাই ফাইবার ওয়ালা যে কার্বোহাইড্রেট গুলো সেগুলো খেতে বলা হয়। কিন্তু আর যেটা ডায়াবেটিক মায়েদের আরো অসুবিধে, বাচ্চার কিছু কনজেনিটাল ম্যালফরমেশন ডায়াবেটিসের সাথে খুব ক্লোজলি লিঙ্কড, সেইগুলো আপনার ডাক্তারবাবুকে বলে অবভিয়াসলি তার জন্য কিন্তু একটা স্ক্রিনিং বাধ্যতামূলক ডায়াবেটিক ইন প্রেগনেন্সিতে। আর যারা ধরুন প্রেগনেন্সির সময় ডায়াবেটিক হলেন তাদের ক্ষেত্রে খুব একটু ডিলেড ধরা পড়ে, কাজে তাদের খুব সমস্যা হয় না, একটু ডায়েটারি ম্যানেজমেন্টে মোটামুটি কন্ট্রোলড হয়। যদি না হয় তাহলে বেসিক মেটফরমিন ছাড়া খুব একটা ওরাল মেডিকেশন আমরা দিই না প্রেগনেন্সিতে ডায়াবেটিসের। আর তাতে কন্ট্রোল না হলে ইনসুলিন। কিন্তু যেহেতু মানে ডিউরেশনটা কম, মানে একটু দেরিতে ধরা পড়ছে, ধরুন 3 মাসের ব্যাপার, কাজে ওখানে রিস্ক কিন্তু আপনার অনেক কম, কারণ বাচ্চার ইনিশিয়াল যখন তার অর্গানস ফর্ম হচ্ছিল বা সে তৈরি হচ্ছিল তখন মায়ের ডায়াবেটিস ছিল না। এটা লেটার প্রেগনেন্সিতে ডেভেলপ করে, স্পেসিফিক্যালি থার্ড ট্রাইমেস্টারের আশেপাশেই ডেভেলপ করে। কাজে বাচ্চার উপর অ্যাসল্টটা তাতে কম হয়। মায়ের হয়তো অনেক প্রবলেম হয়, কিন্তু বাচ্চাকে নিয়ে আমরা তো বেশি ভাববো প্রেগনেন্সিতে, কারণ আমরা অ্যাট দ্য এন্ড অফ দ্য প্রেগনেন্সি আ হেলদি মাদার উইথ আ হেলদি বেবি, এটাই আমাদের টার্গেট। তো বাচ্চার উপর এফেক্ট কিন্তু ডায়াবেটিস যেটা প্রেগনেন্সিতে ডেভেলপ করে তার অনেক কম, কাজে সেখানে রিস্কটা অনেকটা কম। এখানেও সেই মিসক্যারেজের ব্যাপারে দেখুন স্পেসিফিক কারণ তো খুব একটা পাওয়া যায় না মিসক্যারেজের, আমরা সবটাই রেট্রোস্পেক্টিভলি ভাবি যে এইটা হয়েছিল তাই হয়তো এটা হলো। কিন্তু মোস্টলি কিছুটা লাইফস্টাইল মডিফিকেশন, ধরুন ওই লাফালাফি করা বা দুম করে ওঠা বসা, খুব জার্কওয়ালা কোনো ভেহিকেলে চড়া, এই জিনিসগুলো একটু অ্যাভয়েড করতে পারলে বেটার। সেক্সুয়াল অ্যাক্টিভিটিটা এই সময় রেস্ট্রিক্ট করতে পারলে অবভিয়াসলি ভালো হয়। অ্যান্ড এমন কিছু আমি করব না যাতে আমার পেটে চাপ পড়ে, মানে ধরুন ওই উবু হয়ে বসে ঘরটর মোছা, এগুলো একটুখানি অ্যাভয়েড করতে পারলে বেটার। কোনোটাই ডিরেক্ট লিঙ্কেজ হয়তো নয়, কিন্তু আমরা কোনো এক্সট্রা রিস্ক এই সময় না নেওয়াটাকেই বুদ্ধিমানের কাজ মনে করি। আর যেটা হতে পারে, আপনাকে রিস্ক ফ্যাক্টর গুলো জানতে হবে, মানে আমার কি হলে আমি ডাক্তারবাবুকে যোগাযোগ করব, আর কি হলে সেটাকে মোটামুটি খানিকক্ষণ টাইম দিয়ে দেখবো কমছে কি কমছে না, বাড়িতেই রেস্ট নিয়ে চেষ্টা করব, সেই রিস্ক ফ্যাক্টর গুলো আমার জানা দরকার। যেমন প্রথম হচ্ছে পেটে ব্যথা, কোনোভাবে কোনো রকম ভাবে পেট বা কোমরে ব্যথা ইজ আ রেড সিগন্যাল। সেটা ডাক্তারবাবু আপনার ডিসাইড করবেন ওটা ফলস লেবার পেন না ট্রু লেবার পেন বা অন্য কিছু হচ্ছে, কিন্তু আপনি প্লিজ গুগল দেখে এটা ডায়াগনোসিস করতে যাবেন না। বা অনেক ধরনের ইউরিনারি ইনফেকশনও কিন্তু আমাদের প্রিটার্ম লেবার করে দেয়, বা ধরুন ভ্যাজাইনাল ইনফেকশন থেকেও প্রিটার্ম লেবার হতে পারে। তো এই ধরনের যদি আমাদের কোনো ধরনের ভ্যাজাইনাল ডিসচার্জ থাকে বা হোয়াইট ডিসচার্জ বা ইচিং বা ওই ধরনের কোনো সিমটম আমাদের বারবার হয়, তাহলে কিন্তু অবশ্যই ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করা উচিত, কারণ তিনি বলতে পারবেন এটার কি ট্রিটমেন্ট হলে কোন এতে আপনার যাওয়া উচিত। আর কিছু স্পেসিফিক আরো সিমটমস আছে, যেমন ধরুন আপনার হঠাৎ করে মাথা ঘোরা, মাথা ব্যথা হওয়া, পা ফুলে যাওয়া, চোখে ঝাপসা দেখা, এই কিছু স্পেসিফিক হাই রিস্ক সিমটমস আছে যেগুলো অনেক আগে থেকে কিন্তু সিগন্যাল দেয় বডি যে সামথিং ইজ গোয়িং রং সামওয়্যার। যেমন আমরা ডায়াবেটিস নিয়ে এতক্ষণ আলোচনা করলাম, আমাদের আর একটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট অফ কনসার্ন হচ্ছে হাইপারটেনশন ইন প্রেগনেন্সি। প্রেগনেন্সিতে হঠাৎ করে প্রেশার বেড়ে যাওয়া, তার কিছু স্পেসিফিক কারণ থাকে, তার হয়তো জীবনে আগে কোনোদিন প্রেশার বেশি ছিল না, হয়তো চিরকাল লো প্রেশার থেকেছে, ফ্যামিলিতেও কোনোদিন কারোর হাই প্রেশার হয়নি, কিন্তু প্রেগনেন্সি এমন একটা জিনিস যেখানে যা খুশি হতে পারে। কাজে এই হাই রিস্ক সিমটম গুলো জেনে ঠিক টাইমে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করলে অনেক মিসহ্যাপ কিন্তু আগেই এড়ানো যায়, কারণ আমাদের শরীর এমন ভাবে তৈরি যে কোনো প্রবলেম হওয়ার আগে থেকে কিন্তু সিগন্যাল দেয় যে কিছু একটা গন্ডগোল হচ্ছে, সেটাকে কিন্তু ইগনোর না করাই বুদ্ধিমানের কাজ। অতএব দর্শক, আপনারা শুনলেন, ম্যাডাম আপনাদের জানালেন যে এই থার্ড ট্রাইমেস্টার বা একেবারে গর্ভাবস্থার শেষ পর্যায়ে গিয়ে কি ধরনের সাবধানতা আপনারা অবলম্বন করবেন, কিভাবে সচেতন থাকবেন, কিভাবে সুস্থ বাচ্চার জন্ম দেবেন। আশা করি ম্যাডামের এই পরামর্শ আপনাদের যথেষ্ট উপকৃত করবে। আপনাদের আরো অনেক প্রশ্ন থাকতে পারে, অবশ্যই সেটা কমেন্ট বক্সে আমাদের লিখে জানান। পরবর্তীতে আমরা ম্যাডামের সঙ্গে আবার আলোচনা করব আপনাদের প্রশ্ন নিয়ে। আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।